এই যে সাউথের যে কনস্টেলেশনটা হবে, যেটার মধ্যে আমরা আছি, সেটার লিডার হবে চায়না, আর একটা কনস্টেলেশন হবে রাশিয়াকে ঘিরে, আর একটা কনস্টেলেশন হবে আপনার আমেরিকাকে ঘিরে। বাংলাদেশ রীতিমতো হচ্ছে আমেরিকান বলয়ের ভিতরে। আপনারা খুব ভালো এটা বলছিলেন যে আমাদের উচিত না এই মুহূর্তে, বিশ্ব পরিস্থিতির যে চেঞ্জটা আসতেছে, এই মুহূর্তে উচিত না আমাদের কোনো বলে আটকে পড়ে যাওয়া। ডক্টর খলিলুর রহমান যে আপনার রাশিয়া গেছিলেন একটু আগে মানে কিছুদিন আগে, তখন আমরা শুনেছি বা এটা অনেক কাগজে নিউজ পেপারে এসছে, বিশেষ করে ইন্ডিয়ার অ্যানালিস্ট এটা লিখেছে যে আপনার সেখানে উনি গেছেন রাশিয়ার সমর্থন নিতে, যেন রাশিয়া আপনার বাংলাদেশকে ব্রিক্সে ঢোকার ব্যাপারে সাহায্য করে। আপাকে দিয়ে শুরু করতে চাই। আপা, কার দিকে ঝুঁকছে বাংলাদেশ, এটি আজকে আমাদের ট্যাগলাইন। আলোচনায় যাওয়ার আগে আমি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করি। আজকে প্রধানমন্ত্রী বেইজিং সফর করছেন। বেশ কয়েকদিন ধরেই এই সফর নিয়ে আলোচনা হচ্ছে দেশে বিদেশে। তিনি আসলে কোন দিকে ঝুঁকছেন, বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে, ভারত, রাশিয়া নাকি যুক্তরাষ্ট্র, এই নিয়ে নানা আলোচনা আছে। আপনার কাছে কি মনে হয় আপা, আমাদের যে অবস্থান, সে অবস্থাতে কোন দিকে যাওয়া উচিত বা কী করা উচিত, সম্পর্কটা কেমন হওয়া উচিত আসলে? না, আমি তো মনে করি যে বর্তমানে বিশেষ করে ইরান যুদ্ধের পরে যে জাতীয় আপনার মাল্টিপোলার ওয়ার্ল্ড আপনার আসবে বলে সবাই স্পেকুলেট করছে, সেখানে এই জাতীয় প্রশ্নটা আমার মনে হয় না করাই ভালো। কারণ আপনি সবার সঙ্গেই তো সম্পর্ক রাখতে পারেন। এখন তো সেই জাতীয় আপনার কম্পিটিটিভনেস বা আপনার হেজিমনি এস্টাবলিশ করার যে আপনার সেন্টারগুলি আসবে, পাওয়ার সেন্টারগুলি আসবে, তারা তো প্রথম থেকেই বলছে যে আমরা ইন্টারন্যাশনাল অর্ডার যেটা, সেটাকে আমরা করব, মোর রিপ্রেজেন্টেটিভ করব, কানেক্টিভিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট, ট্রেড, এগুলি নিয়ে বেশি কথাবার্তা বলা হচ্ছে। সুতরাং বাংলাদেশের কোনো দিকে ঝোঁকার যে একটা প্রবণতা থাকা উচিত বলে আমার মনে হয় না। আমার তো মনে হয় আপনার চীনের একটা সফর নিলেই যদি আমরা মনে করি যে আমরা সেদিকে ঝুঁকে গেছি, তাহলে তো আমার মনে হয় এটাকে ওভার সিম্পলিফিকেশন হবে। বিশেষ করে চীন থেকে আপনার প্রাইম মিনিস্টার তারেক রহমান কি নিয়ে আসেন, ওনার ঝুলিতে কি নিয়ে আসেন, সেটার উপর অনেকটাই নির্ভর করবে এই জাতীয় প্রশ্ন করা। এখন পর্যন্ত ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক যেটা আমাদের আছে সেটা খুব একটা ভালো নয়, সেটা ভালো করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ কিন্তু অনেক প্রভোকেশন সত্ত্বেও কিন্তু আপনার স্থিতিশীল অবস্থা ধরে রাখার চেষ্টা করছে ভারতের সঙ্গে। ভারতের সঙ্গে তো আমাদের সম্পর্ক থাকতে হবে আপনার অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড বেনিফিটস, সেটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই। আধিপত্যর বিরুদ্ধে বাংলাদেশ, যে কোনো আধিপত্য। এখন চীন আপনার যেটা দেখা যাচ্ছে, যেটা প্রেডিকশন আর কি অ্যানালিস্টদের, সেটা হলো চীন উইল ইমার্জ অ্যাজ এ সাউথ গ্লোবাল লিডার। মানে এতদিন পর্যন্ত ক্ষমতার ভারসাম্যতা ছিল, দুনিয়ার ভারসাম্যতা ছিল আটলান্টিক সেন্ট্রিক। ভারত এটা চলে আসতেছে এখন ইন্দো প্যাসিফিক এরিয়াতে, এবং এখানে চীন উইল প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। এবং চীন বিশেষ করে আপনার অনেকগুলি, যেটা বাংলাদেশ পিছিয়ে আছে এই ক্ষেত্রে, যে অনেক আপনার রিজিওনাল অর্গানাইজেশন কিন্তু অলরেডি আপনার কাজ করা শুরু করেছে। আসিয়ান তো একটা পুরানা, আমাদের বিমস্টেকে আপনার যে মেম্বারশিপ দেখি, সেটা দেখি আপনার একটা ইন্দোসেন্ট্রিক একটা মানে আপনার একটা জোট। আপনার ধরেন ব্রিক্স অথবা আপনার সাংঘাই ইকোনমিক কোঅপারেশন, এসব জায়গায় কিন্তু আমরা ঢুকতে পারিনি এখনও, অথবা ঢোকার চেষ্টা করিনি। কিন্তু এই সমস্ত রিজিওনাল অর্গানাইজেশনগুলিতে, সংস্থাগুলির মধ্যে আমাদের ঢোকার প্রয়োজন আছে, এবং এ ব্যাপারে চীনের সাহায্য লাগবে। ধরেন ব্রিক্সের যদি আমরা সাহায্য হতে চাই সদস্য, তাহলে তো আপনার চীনের সাহায্য লাগবে এখানে। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ডক্টর খলিলুর রহমান যে আপনার রাশিয়া গেছিলেন একটু আগে মানে কিছুদিন আগে, তখন আমরা শুনেছি বা এটা অনেক কাগজে নিউজ পেপারে এসছে, বিশেষ করে ইন্ডিয়ার অ্যানালিস্ট এটা লিখেছে যে আপনার সেখানে উনি গেছেন রাশিয়ার সমর্থন নিতে, যেন রাশিয়া আপনার বাংলাদেশকে ব্রিক্সে ঢোকার ব্যাপারে সাহায্য করে। কারণ আপনার এই যে ইনভেস্টমেন্ট,
মানে আপনার টাকা, এটা এখন আমেরিকার সেই ক্ষমতা এখন ক্রমে ক্রমে কমে আসবে। এবং আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলেন বা টেকনোলজি ট্রান্সফার মতো বলেন, অথবা আপনার জব ক্রিয়েশনের জন্য যদি কোনো আপনার ইনভেস্টমেন্ট দরকার হয়, অবকাঠামো উন্নয়ন, সব ব্যাপারেই কিন্তু এখন টাকা পয়সাটা দিতে পারবে চীন। সুতরাং চীনের সঙ্গে তো আমরা সম্পর্ক করা উচিত বলে আমি মনে করি। এবং চীনের সঙ্গে যদি আমরা আমাদের নিজেদের বেনিফিটের জন্য, সুবিধার জন্য, আমাদের নিজেদের স্বার্থের জন্য যদি আমরা চীনের সঙ্গে সম্পর্ক করি, সেটা নিয়ে ইন্ডিয়ার তো মাথা ব্যথা হওয়া উচিত না বলে আমি মনে করি। কিন্তু মাথা ব্যথা তো আমরা দেখি না, এটা একটা ইন্ডিয়ার ওভার সেন্সিটিভ। কারণ আমরা তো চায়নাকে কোনো রকম কোনো স্ট্র্যাটেজিক কোনো ফুটহোল তো বাংলাদেশে আমরা দেইনি সে ইন দ্যাট সেন্সে, বরঞ্চ ইন্ডিয়ারই অনেক আপনার ইন্টারেস্ট এখানে দেওয়া হয়েছে। কানেক্টিভিটি বলেন, আপনার ট্রেডের ব্যাপারে তো আমাদের যে মানে ব্যালেন্স অফ পেমেন্ট $7 বিলিয়ন মতো। তো আমরা তো আমাদের ট্রেড নিশ্চয়ই ডাইভার্সিফাই করব। ডাইভার্সিফাই করার ব্যাপারে আমরা যদি চাইনিজ ইনভেস্টমেন্ট আনতে পারি, অথবা চাইনিজ যদি আপনার ইকোনমিক জোন এখানে এস্টাবলিশমেন্ট হয়, এবং চাইনিজ বিজনেসম্যানরা যদি এখানে আপনার ব্যবসা করতে আসে, তারা সেই প্রোডাক্টগুলি সব পৃথিবীর সব দেশেই গ্লোবাল সাপ্লাই চেনের মধ্যে কানেক্টেড হয়ে যেতে পারে। এমনকি আপনার চায়নাতেও আমরা এটা এক্সপোর্ট করতে পারি। সুতরাং আমাদের কিন্তু চীনের দিকে ঝুঁকে যাওয়ার প্রশ্ন নয়, চীনের সঙ্গে সম্পর্কটাকে আরও বেশি কাছাকাছি আনার প্রয়োজন আছে বলে আমি বিশ্বাস করি। এবং ইন্ডিয়াকে অবশ্যই আমরা এই মেসেজ ক্রমাগতই দিতে থাকবো যে তাদের কোনো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট অথবা চায়নাকে কোনো আনডিউ স্ট্র্যাটেজিক ফুটহোল্ড আমরা বাংলাদেশে দিতে চাইব না। তবে আমাদের যেটা ইন্টারেস্ট থাকবে, সেখানে সব ব্যাপারেই আমরা আপনার কোঅপারেশন করতে চাইব, চায়নার সঙ্গে, ইন্ডিয়ার সঙ্গেও ব্যালেন্স রাখতে হবে। কিন্তু এই যে চীনে গেলে পরে একটা রব উঠে গেছে যে আমরা চীনের দিকে ঝুঁকে পড়েছি, এই কথাটা কিন্তু ঠিক নয়। এই প্রশ্নটা আমার মনে হয় করা উচিত নয়। বাংলাদেশের একজন উচ্চপদস্থ বা বুদ্ধিজীবী একটা মহল আছেন যারা মনে করেন যে চীনের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশের সম্পর্ক গভীর হলে সেটি যুক্তরাষ্ট্রের যারা আছেন তাদের অসন্তুষ্টির একটি কারণ হতে পারে, বা ভারতের ক্ষেত্রে সেটি অনেকে মনে করেন। আপনার কাছে কি এটা মনে হয়? আমেরিকার ক্ষেত্রে অসন্তুষ্টির কারণ হবে বলে আমার মনে হয় না, সন্তুষ্টির কারণ হবে বলে মনে হয় না। কারণ এখন যখন আমাদের প্রাইম মিনিস্টার যখন এটা সফর করছেন চীনে, আমেরিকার তরফ থেকে সে যেহেতু কোনো সিগন্যাল আসে নাই যে তারা আপনার এখানে তো তাদের অ্যাম্বাসেডার আছে, এরকম কোনো সিগন্যাল কিন্তু আমরা পাই নাই। আমি কোনো অ্যানালিস্টের লেখা পড়ি নাই যে আমরা চীনের দিকে ঝুঁকে যাচ্ছি, সুতরাং আমরা খুব তোমাদের উপরে আমাদের ইন্টারেস্ট হচ্ছে। সে যেহেতু সিগন্যাল কিন্তু এখন পর্যন্ত আমেরিকার কাছ থেকে আসেনি। একমাত্র সিগন্যাল আসতেছে আপনার ইন্ডিয়ার কাছ থেকে, যে আমরা চীনের আমাদের প্রাইম মিনিস্টার গেলে পরই আমরা সেদিকে ঝুঁকে পড়ছি। অথচ ইন্ডিয়া কিন্তু, অবশ্যই ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক বড় রাষ্ট্র, শক্তি অনেক বেশি। ইন্ডিয়া তো আপনার এই সমস্ত এই যে রিজিওনাল বডিগুলিতে ব্রিক্স থেকে শুরু করে, তারা তো কোয়াডেরও মেম্বার, আবার এদিকে ব্রিক্সেরও মেম্বার, আপনার সাংঘাই ইকোনমিক কোঅপারেশন সেখানেও মেম্বার। তাদের রাশিয়ার সঙ্গে সম্পর্ক আছে, তারা চীনের সঙ্গে একমাত্র তাদের বৈরী সম্পর্ক সেটা হলো তাদের টেরিটোরিয়াল ওই যে আপনার বর্ডার কনফ্লিক্টের জন্য। কিন্তু ইন্ডিয়া তো আপনার নিজের স্বার্থের জন্য যখন যার সঙ্গে দরকার হয়েছে তার সঙ্গে সম্পর্ক করেছে। চিরশত্রু পাকিস্তান একটা আছে, আর একটা আছে চীন, তাদের সঙ্গে আপনার বর্ডার কনফ্লিক্টের জন্য, এই জন্য চীনের সঙ্গে তাদের একটা বৈরী ভাব। কিন্তু আমার যদি স্বাধীনতা, একটা যদি সার্বভৌম দেশ হয়, আমার স্বার্থের জন্য আমি যে পলিসি, সেটা ফরেন পলিসি হোক বা ইন্টারনাল কোনো আভ্যন্তরীণ কোনো সিদ্ধান্ত হোক, সেটা নেওয়ার স্বাধীন ক্ষমতা যদি আমার না থাকে, তাহলে তো আমি একটা সার্বভৌম দেশ না। লিগালি, আইনগতভাবে আমি সার্বভৌমত্ব, কিন্তু যখন আমার সিদ্ধান্ত আমার দেশের স্বার্থের জন্য আমি একটা সিদ্ধান্ত নেব, সেটার জন্য আমি অপরের দিকে তাকিয়ে থাকবো, সে চীন হোক আর যেই হোক, ভারত হোক অথবা আমেরিকা হোক, এবং তাদের কথায় আমরা অবশ্য বাংলাদেশের মতো লোকে অনেক ক্ষেত্রে আমরা অনেক ট্রিটি করি, সে তখন দেখা যায় হয়তো তাদের সুবিধা দেওয়ার জন্য কিছু করেছে, কিন্তু যদি বেনিফিটটা আমাদের বেশি আসে তখন দ্যাট কাইন্ড অফ কম্প্রোমাইজ অনেক সময় করা হয়।
একটা রাষ্ট্র করে অনেক সময় দুর্বলতার পয়েন্ট অফ ভিউ থেকে। সুতরাং আপনি প্রাইম মিনিস্টার এখন ফিরে আসবেন যখন, আমরা এখন পর্যন্ত জানি না কি কোন কোন এমইউ চুক্তি হবে, বা যেটা আমরা শুনছি যে উনি আমরা কিছু যুদ্ধ জাহাজ কিনবো চীন থেকে। তো বাংলাদেশের সমরাস্ত্র তো চীন থেকে আমরা আগেও কিনেছি, এটা তো নতুন কিছু নয়, আগেই কেনা হয়েছে। চীনের সঙ্গে আমাদের খালেদা জিয়া যখন গেছিলেন একবার, তখনও আপনার সামরিক আপনার সমরাস্ত্র ক্রয়ের ব্যাপারে কথাবার্তা হয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়। কিন্তু আপনার প্রফেসর ইউনূস যখন গেছিলেন চীন ভিজিটে, আপনার এটা 2025 সাল 24 সালে যখন উনি গেছিলেন, তখন উনি চীনের সঙ্গে যে জাতীয় নেগোসিয়েশন করেছিলেন, সেই সমস্ত নেগোসিয়েশনের যদি যেরকম উনি নেগোসিয়েশন করেছিলেন যে উনি চীনের কাছে সাহায্য চেয়েছিলেন যে আমরা একটা 50 বছরের একটা এগ্রিমেন্ট করব, যেটাতে চীন আমাদের পানি সম্পদ বা নদীর পানির একটা ম্যানেজমেন্ট, এটার ব্যাপারে একটা 50 বছরের চুক্তি করব, যেটা বাংলাদেশের জন্য খুবই উপকারী। বাংলাদেশের আপনার নদী ব্যবস্থা আমরা সেরকমভাবে তো ম্যানেজ করতে পারছি না। তো আর একটা উনি বলেছিলেন যে চীনও ইন্টারেস্ট দেখিয়েছিল যে তারা আপনার মংলা পোর্টকে মডার্নাইজ করবেন, এবং আপনার তার জন্য কিছু লোনও তারা দিতে চেয়েছিল। এছাড়া আপনার তারা লালমনিরহাটে একটা এয়ারফিল্ড তৈরি করার ইন্টারেস্ট দেখিয়েছিল। সবচেয়ে বড় কথা, তারা ইন্টারেস্ট দেখিয়েছিল তিস্তা ব্যারাজের উপরে, তারা ইন্টারেস্ট দেখিয়েছিল আপনার টেকনোলজি ট্রান্সফারের জন্য 100 মিলিয়নের মতো দিয়েছিল। এছাড়া আপনার চাইনিজ বিজনেসম্যানরা ওনার ভিজিটের সময়, এখন আমি জানি না এটার প্রোগ্রেস কত দূর হয়েছে, যে চাইনিজ বিজনেসম্যানরা ইনভেস্ট করতে চেয়েছিল অ্যাবাউট $2 বিলিয়ন এখানে। তো সুতরাং ওটার ছিটে ফোটা যদি আমরা দেখি যে প্রফেসর আমাদের প্রাইম মিনিস্টার তার এগ্রিমেন্টের ভিতরে নিয়ে এসেন, বাংলাদেশের জন্য এটা অনেক বেনিফিশিয়াল হবে। আর এর জন্য ইন্ডিয়ার তো উদ্বেগ হওয়ার কিছু নাই, কারণ আমার রাষ্ট্রে যেটা আমার ইন্টারেস্ট হবে সেটা তো আমি করবই। আদারওয়াইজ আমি তো নিজেকে স্বাধীন রাষ্ট্র বলে চিন্তা করাটাই অমূলক হবে। জি আপা, আপনার কাছে আমি আবারও আসবো, আপনার বক্তব্য শুনছিলাম আমরা। আমি রুবেল ভাইয়ের কাছে আসতেছি। রুবেল ভাই, আপনার কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে তার কূটনীতি বা পররাষ্ট্রনীতি সেটি কীভাবে আসলে সামনের দিকে এগিয়ে নেবে? বিশেষ করে যদি যখন বলা হচ্ছে বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশ নীতি প্রথম, সেক্ষেত্রে অনেকগুলো বা আন্তর্জাতিক শক্তি বা পরশক্তি যেটি বলি সেটি বাংলাদেশকে মাথায় রাখতে হয় সবসময়। ধন্যবাদ জাকির ভাই, এবং একই সাথে দিলারা আপা এবং হচ্ছে 21 টিভির সকল দর্শক এবং কলাকুশলী সকলকে শুভেচ্ছা। এখানে যে বিষয়টি, প্রধানমন্ত্রীর বেজিং সফর, তার আগে মালয়েশিয়া সফর, এরপর আরও দেশ সফর করবেন, এখানে শেষ না, এখানে ফুল স্টপ হবে না আর কি, ঠিক আছে। এবং যেহেতু ফুল স্টপ হবে না, ফলে আপনি আপাতত পেন্ডুলাম কোন দিকে যাচ্ছে এটাকে ধরেই আপনি মনে করলেন যে হ্যাঁ এইদিকে চলে গেছি আমি, ব্যাপারটা তা না। আর একটা বড় বিষয় মাথায় রাখতে হবে যে এখানে কূটনীতি রাজনীতির সাথে তার চেয়ে বড় একটা বাণিজ্যিক ব্যাপার রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে বাংলাদেশ যে অর্থনৈতিক মানে ইয়ার ভিতরে রয়েছে, যে জায়গায় বাংলাদেশ হচ্ছে ধুঁকছে, স্ট্রাগল করছে, সেখান থেকে বেরিয়ে আসবার জন্য বাংলাদেশের আবার হচ্ছে অর্থনৈতিক ব্যাপার স্যাপার হচ্ছে আবার নতুন করে সাজাতে হচ্ছে, বৈদেশিক বাণিজ্যটা নতুনভাবে এটা নতুন নতুন দুয়ার খোলার চেষ্টা করা হচ্ছে। এবং সেটার যাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ মালয়েশিয়া করছেন, একটা গুরুত্বপূর্ণ অংশ চীনে করছেন আর কি। এই হলো বিষয়। আমি যেটা বুঝি তাদের আলোচনা বা এখন পর্যন্ত যে সংবাদগুলো বাংলাদেশে আসে, খুব বেশি এখানে পলিটিক্যাল বা ডিপ্লোম্যাটিক্যালি কোনো স্টেপিং তারা নিচ্ছে না আর কি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি যেমন হচ্ছে যে প্রশ্নটা ছুড়েছিলেন হচ্ছে আমাদের দিলের আপার দিকে, যে ভারত, রাশিয়া না যুক্তরাষ্ট্র, যে বাংলাদেশ কোন দিকে ঝুঁকবে আর কি, এটা খুব ইন্টারেস্টিং ছিল আর কি প্রশ্নের এই জায়গাটা। এটা একটা দেখেন, বাংলাদেশের সেই সুযোগ কি আছে? ধরেন কথার কথা যে সে ভারত রাশিয়ার দিকে ছুটলো কিংবা সে চায়নার দিকে ছুটবে, সেই সুযোগ কি বাংলাদেশের আছে? বাংলাদেশ তো আগেই হচ্ছে একটা খত দিয়ে রেখেছে, হ্যাঁ আগেই খত দিয়ে রেখেছেন।
নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর ইউনূসের বদন্যতায়, হ্যাঁ, এবং আজকের যিনি ফরেন মিনিস্টার, তখন তিনি ছিলেন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তাদের বদৌলতে তো আমরা তো সেই জায়গায় আমার হাত করা পড়ে আছে। আমরা তো যেদিকে ইচ্ছে সেদিকে ঝুঁকতে পারবো না, ছুটতে পারবো না, আমার প্রয়োজনে আমি পারবো না। আমার রাশিয়ার থেকে তেল কিনতে হলে পারমিশন নিতে হবে হলো আপনার হচ্ছে আমেরিকার কাছ থেকে। ইরানের হয়তো 60 দিন এখন তেল কেনা যাবে, 60 দিন পর যদি আমি আবার ডাইরেক্ট ইরানের সাথে তেল কেনার চেষ্টা করি, আবারও আমার তো হচ্ছে পারমিশন নেওয়া লাগবে, কারণ আমি তো চুক্তি করে বসে আছি এবং সেই চুক্তিতে আমি বাতিল করিনি। সেই চুক্তি রেখে আমি আবার হচ্ছে চেষ্টা, একটা ড্রাইভ দিচ্ছেন তারেক রহমান এদিক ওদিক। এখন এই বিষয়টাই হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ আর কি। তো ফলে আমি এই বাণিজ্য চুক্তিকে হচ্ছে মানে আপহোল্ড করে আবার কি করব সেটা একটা দেখার বিষয়। আর এখানে কি গল্পটা শেষ হয়ে যাচ্ছে? যদি আন্তর্জাতিক কূটনীতির কথা চিন্তা করি বা আমি হচ্ছে গিয়ে রাজনীতির কথা চিন্তা করি, গল্প তো এখানেই শেষ না। আমার তো হচ্ছে গিয়ে আরও 2টো চুক্তি আমার জন্য একদম রেডি, হ্যাঁ, জাস্ট এখন এটা মানে আনুষ্ঠানিকতা বাকি আর কি। একটির নাম হচ্ছে আপনার হচ্ছে আকসা, একটা হচ্ছে জিএসও MIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইন্টেলিজেন্স অ্যাসিস্ট্যান্সি বা অ্যাকুইজিশন, ক্রসিং, সার্ভিসিং ইত্যাদি ব্যাপার স্যাপার। এবং এই ব্যাপার স্যাপারগুলোতে যেটা দেখা যায় যে এখন হচ্ছে গিয়ে বাংলাদেশ রীতিমতো হচ্ছে আমেরিকান বলয়ের ভিতরে। আপনারা খুব ভালো একটা বলছিলেন যে আমাদের উচিত না এই মুহূর্তে, বিশ্ব পরিস্থিতির যে চেঞ্জটা আসতেছে, এই মুহূর্তে উচিত না আমাদের কোনো বলে আটকে পড়ে যাওয়া। কিন্তু উচিত না হলেও আমরা কিন্তু আটকার দিকে যাত্রা শুরু করে দিছি, আমরা আটকা পড়ে গেছি আর কি। আটকা পড়ার পর এখানে আপনার হচ্ছে ইঁদুর বিড়াল খেলার সময় বিড়াল একটু ওখানে আপনি বলছেন যে আমরা কি পশ্চিমার দিকে আটকা পড়ে গেছি, সেটা বলছেন? পশ্চিমার কথাটা বলবো না, কারণ পশ্চিমার ওই জায়গাটা তো এখন নতুন পোলারাইজেশন হচ্ছে, ঠিক আছে। এখন পুরো পশ্চিমটা এক জায়গায় নাই আর কি, ঠিক আছে। পশ্চিম প্রাচ্য ওইভাবে করে আমি ভাগ করবো। লুক ইস্ট বলে তার একটা পলিসির কথা বলতেছেন আর কি, হ্যাঁ। তারেক রহমানের হচ্ছে যারা ইয়ারা আছেন, মুখপাত্র আছেন, তারা বলতেছেন এখন বিএনপি বা তারেক রহমান হচ্ছে লুক ইস্ট করার চেষ্টা করছেন। তো এখন লুক ইস্ট, লুক ওয়েস্ট, এটাও কিন্তু হচ্ছে আরও 30 বছর আগে, 20 বছর আগের পলিটিক্স। এখন আপনি দেখবেন যে বিশেষ করে ইরান যুদ্ধকে নিয়ে যে আমেরিকার যারা অ্যালাই ছিল, ওয়েস্টের যে অ্যালাই, ওয়েস্টার্ন ইউরোপের যে অ্যালাই, তারা কি অ্যাপ্রোচ করেছে, ফ্রান্স বলেন, ইংল্যান্ড বলেন, স্পেন বলেন, তাদের অ্যাপ্রোচ কী ছিল? লেবানন সম্পর্কে তাদের কি আমেরিকার যে স্ট্যান্ড নিচ্ছে ইসরায়েলের পক্ষে, ওইভাবে করে ওয়েস্ট কি ইসরায়েলের পক্ষে ওই অবস্থানটা নিচ্ছে? ওই অবস্থানটা নিচ্ছে না। ফলে এখানে হচ্ছে পোলারাইজেশন নতুনভাবে হচ্ছে। এবং আপা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ উচ্চারণ করছে, এবং যেটা যেদিকে পৃথিবীটা সেই যেদিকে চলে যাচ্ছে, বা 90s সোভিয়েত কলাপসের পর বা ইস্টার্ন ইউরোপে কমিউনিজমের প্রত্যেকটা দেশের কলাপসের পর মোটামুটি সারা পৃথিবীর মোড়ল সাজে বসছিল হচ্ছে আমেরিকা। এবং এক মোড়লের এই ইউনিপোলার ওয়ার্ল্ড অব্যাহত ছিল। সেটা প্রথম চ্যালেঞ্জ হলো ইউক্রেন মানে যুদ্ধের মধ্য দিয়ে, রাশিয়ার ইউক্রেন অ্যাগ্রেশনের মধ্য দিয়ে চ্যালেঞ্জ হলো। এবং এটা ইরানের ওয়ারের পর আরও বেশি চ্যালেঞ্জ হলো যে এখন আর বলা যায় না যে পৃথিবীটা, দুনিয়াটা হচ্ছে এক মেরুর দুনিয়া আর কি, ইউনিপোলার দুনিয়া। এখানে বহুপোলার দাঁড়াইতে পারে। এই বহুপোলার দাঁড়ানোর জন্য চেষ্টাটাও অনেক পুরনো। ব্রিক্সের কথা আপাই বলছেন, আপার সেই ব্রিক্স, যেখানে ব্রাজিল, যেখানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না অ্যান্ড সাউথ আফ্রিকা, এরা মিলিয়ে একটা চেষ্টা ডলারের এগেনস্টে এবং আমেরিকান সাম্রাজ্যবাদের এগেনস্টে তাদের একটা হচ্ছে গিয়ে প্রক্রিয়া একটা চালু করার চেষ্টা করেছে। এবং তারা ব্রিক্সের একটা মুদ্রাও চালু করার, কিন্তু কমন মুদ্রাও চালু করার চেষ্টা করেছিল ইউরোপীয় ইউনিয়নের মতো। তো সেখানে বাংলাদেশ ঢুকতে পারেনি, খুব ভালো আমরা জানি আর কি। তারপরেও আমি একটা জায়গায় আবার সব কথা মানি, কিন্তু খলিল সাহেব ব্রিক্সের সদস্য হওয়ার ক্ষেত্রে রাশিয়ার সাথে দেন দরবার, এটা ঠিক বিশ্বাস করা যাচ্ছে না। কারণ খলিল সাহেবের যে হচ্ছে গিয়ে মানে যে মুভ এবং তার সাথে যে বন্ধুত্ব, তার পুরনো বন্ধুত্ব এবং তার অনেক বছর সে দেশে থাকা, ফলে এত সহজ না হচ্ছে সেই বলয়, সেই বৃত্ত থেকে বেরিয়ে এসে ব্রিক্সের সাহায্যের জন্য হচ্ছে গিয়ে দৌড়াদৌড়ি করা রাশিয়ার কাছে। এটা খলিল সাহেবের পক্ষে সম্ভব না আর কি। মানে আমি ইনফরমেশন, এক ডকুমেন্টস না পাইলে আমি এটা বিশ্বাস ঠিক করতে পারি না। ডাইভার্সিফাই করা দরকার, ঠিক আছে, এটা আপার সাথে আমার খুবই খুবই একমত। কিন্তু আমার ডাইভার্সিফাই করবার যে অধিকার, সেই অধিকারটা আমি কিন্তু রাখি নাই আর কি। আমরা দেখেছি মৌলিক আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমেরিকার সাথে বাংলাদেশের লাস্ট 1.5-2 বছরে, মৌলিক,
আপনার ইউনূস সাহেব অনেক চমৎকার বক্তব্য দিয়েছেন চায়নায়, হ্যাঁ, গার্ডিয়ান অফ দ্য সি শব্দটা আবার অনেকদিন পর আমার মাথায় মনে পড়লো, হ্যাঁ, সমুদ্রের অভিভাবক হবো আমরা আর চায়না, এরকম সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন। আসলে প্রফেসর সাহেব মানে প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত মোটিভেটিং বক্তব্য দিতে পারে, কিন্তু আমি একটু তো মানুষ শুধু সহজে মোটিভেট হই না, কিন্তু পরে যখন একটু পরখ করে দেখি তখন খুব হতাশ হই আর কি। কিছুই হয় নাই চায়নার সাথে। ওই সময় উনি খুব সুন্দর সুন্দর চমৎকার বক্তব্য দিয়েছেন, কিন্তু বক্তব্যের কোনো ইমপ্লিকেশন হয় নাই, একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং পর্যন্ত চায়নার সাথে হয়নি, কিচ্ছু হয়নি। $2 বিলিয়ন এটা কথার কথা, খালি চোখে দেখছি, ঠিক আছে। ওনার 18 মাসে এটা $18 তো ইনভেস্টমেন্ট আসে নাই চায়না বা অন্য কোথাও থেকে আর কি। ফলে আমি গল্পটা শুনতেছি, আমি উজ্জীবিত হচ্ছি, কিন্তু আমার উজ্জীবিত হলে হবে না, তো আমাকে দেখতে হবে যে হ্যাঁ আমার পাওয়ার কথা অনেক কিছু, পেলাম কি আসলে। জি, পেলাম কি আসলে। আপনার কাছে আমি আবার আসতেছি। আপনার ভারতের প্রভাব কতটুকু দেখছেন আপনি বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটের? না, ওনার কথা একটুখানি অ্যাড করতে চাই আমি। বাংলাদেশ পুরোপুরিভাবে আমেরিকান বলয়ে ঢুকে গেছে। উনি যে দুটা ট্রিটির কথা বললেন, ওই যে ইন্টেলিজেন্স এবং গসমিয়া অ্যান্ড এটা কিন্তু আপনার এটার যে কতখানি বেসিস আছে এটা সম্বন্ধে কিন্তু আমরা সেরকম কিছু জানি না। এটা আমরা দেখেছি কাগজে, এবং আমি দেখেছি আপনার যে এক ভদ্রলোক আছেন না, কি জানি নাম, ভুলে যাচ্ছে নামটা, এনিওয়ে উনি একজন জার্নালিস্ট আর কি, না 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 বিদেশ থেকে করেন, ওই যে আপনার যিনি ওই আল জাজিরার ইয়েটা করেছিল, জুলকারনাইন সাহেবের রিপোর্টে দেখেছি আমি। কিন্তু এটার বেসিস কতদিন আপনি কি জানেন? এটার বেসিসটা কি? এরকম কোনো কথাবার্তা কি বাংলাদেশের সঙ্গে মানে আমেরিকান সেরকম আপনার মিনিস্ট্রি অফ ফরেন মানে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে এরকম কি কোনো স্টেজে কোনো মিটিং হয়েছে বলে আমার জানা নাই। কিন্তু এটা আমার কাছে মনে হয় যেন এরকমভাবেও খবর দিচ্ছে জুলকারনাইন সাহেব যে চিটাগং পোর্ট ইজ ওপেন ফর আমেরিকান ওয়ারশিপস, ছবি টবি দিয়ে আমরা দেখেছি, দেখছেন তো। কিন্তু এরকম কোনো মিটিং যে হয়েছে, এরকম যে একটা কোনো ইনফর্মাল কথা হয়েছে, এরকম আমি কোনো ইন্টারন্যাশনাল প্রেসও দেখি নাই, মানে আমেরিকান প্রেসও দেখিনি, ইন্ডিয়ান প্রেসও দেখি নাই, যে সমস্ত অ্যানালিস্টরা করে। সুতরাং এটা কতদূর সত্য আমি জানি না। আর আপনার এটা যে আপনার আমেরিকান একেবারে পকেটে ঢুকে গেছে বাংলাদেশ, এটাও আমার একটু বিশ্বাস করতে অসুবিধা হয়। কারণ আপনার আমেরিকান পকেটে ঢোকা মানে কি, আপনি যে ট্রিটিটার কথা বলছেন তো, যে ট্রিটিটার জন্য আমরা পারমিশন, বাণিজ্য ট্রিটি, যে আমরা পারমিশন না নিয়ে কিনতে পারবো না, এই জিনিসটা আমার মনে হয় সংসদে আলাপ করা উচিত ছিল বিএনপির। এটা তো রিভিউ করার আপনার উপায় আছে, এবং এটাও আছে যে দুপক্ষের এক পক্ষে কিন্তু এটাকে ক্যান্সেল করতে পারে। তো বাংলাদেশ গভর্নমেন্ট সেটা করেনি। এখন করেনি কেন সেটা সেদিক থেকে বলতে পারেন যে হ্যাঁ আপনার আমেরিকার কাছে আমরা গাঁটছড়া বেঁধে দিয়েছি। একটা জিনিস এই জায়গাটায় দেখা হয়, যে কথাটা আমি একটু আগেও বললাম, যে অনেক সময় অনেক ট্রিটি একটা দেশ করে, সেখানে মনে হয় যে তাদের সার্বভৌমত্বটা কিছুটা কম্প্রোমাইজ হচ্ছে, কিন্তু গ্রেটার বেনিফিটটা কে আসতেছে। তো ট্রিটিটা অ্যানালাইজ করতে হলে আমাদের দেখতে হবে যে আমাদের গ্রেটার, আমি ট্রিটির এই ক্লজটার পক্ষে কিন্তু কথা বলছি না, ক্লজটার আপনার আলোচনা করা উচিত, কিন্তু এই ট্রিটিটার কিন্তু অনেক বেনিফিট আছে। ফর এক্সাম্পল জ্বালানি, যেটা আমেরিকা আমাদেরকে জ্বালানি দিতে চেয়েছে আনইন্টারাপ্টেড সাপ্লাই, এবং তাদের কস্ট, পোর্ট ফি সব কিছু মিলিয়ে আমরা যে জ্বালানি ইন্ডিয়ার কাছ থেকে নিয়ে আসি তার চেয়ে কম দামে পড়বে জ্বালানিটা। তারপরে আমরা বলেছি যে কৃষি পণ্য আনবো, সয়াবিন আনবো, আর ওটা কিছু আনবো, গম আনবো, তুলা, গমও, সয়াবিন, এবং এখন এই তুলার মধ্যে আছে গার্মেন্টসের লিঙ্ক একটা আছে, যে ওই তুলা দিয়ে যে কাপড় তৈরি করবে সেই কাপড়গুলি আপনার ডিউটি ফ্রি যাবে। তো আমাদের তো আপনার টেক্সটাইল মিল আছে যারা আপনার গার্মেন্টসের যে সমস্ত কাপড় দিয়ে তৈরি করে, তারা এগুলি তো তৈরি করতে পারবে। আর দ্বিতীয়ত হলো আপনার সয়াবিনের উপরে ওই যে প্রাইম মিনিস্টার বলেছিলেন না ফরিদপুর গিয়ে যেখানে সয়াবিন করতে হবে, কেন? সয়াবিনটা কিন্তু আমাদের যারা আপনার লাইভ স্টক রেইজ করে, এই যে মানে বিশেষ করে আপনার ক্যাটল, এই সয়াবিন কিন্তু প্রধান খাদ্য, এবং আপনার সয়াবিনের ব্যাপারে আমরা ইন্ডিয়ার থেকে আনি সয়াবিন, এবং ইন্ডিয়া যখন তখন এটাকে কিন্তু আপনার
কমায় বাড়ায়, ওই যে প্রেশার ফ্ল্যাশ পয়েন্টের মতো করে আর কি। সয়াবিনটা পাবো আমরা, যাতে আমাদের লাইফ স্টকে যেটা এখানে বাংলাদেশে এটা আপনার উন্নতি করবে। সুতরাং এই ট্রিটিটা যে একেবারে সম্পূর্ণভাবে আমেরিকার কাছে আমরা একটা দাসখত লিখে দিয়েছি এরকম বলে আমার বিশ্লেষণে আসে না। আমি জানি না অতটা, উনি বেশি ভালো বলতে পারবেন, কিন্তু আমি দেখেছি বেনিফিটও কিন্তু আছে। একেবারে আপনি এটাকে বলতে পারবেন যেটা থেকে আমরা কোনো বেনিফিটই পাচ্ছি না, কিন্তু এই যে একটা ক্লজ যে আমরা তার পারমিশন ছাড়া কোনো কিছু আর কিনতে পারবো না, এটা আপনার সংসদে আলাপ করতে পারে। আপনার আমেরিকার যারা আপনার মানে পলিসি মেকার তাদের সঙ্গে নেগোশিয়েট করতে পারে। কিন্তু এই একটা ট্রিটির জন্য আমরা আমেরিকান বলয়ে ঢুকে গেছি, এটা আমার মনে হয় না, আমার অ্যানালিসিস এটা আসে না। কিন্তু আমি যেটা দেখেছি সেটা হলো যে আপনার চায়নার সঙ্গে সম্পর্কর ব্যাপারে আমেরিকার সঙ্গে চায়না, যেটা আপনার ইন্ডিয়ান অ্যানালিস্টরা অলরেডি বলছে যে ইট ইজ টাইম ফর আস টু টক উইথ চায়না। মানে তারা স্বীকার করে নিচ্ছে ইনডাইরেক্টলি যে চায়না ইজ গোয়িং টু বি দ্য লিডার অফ গ্লোবাল সাউথ। এই যে আপনার কনস্টেলেশন অফ দি পোলার্স হবে মাল্টিপোলার ওয়ার্ল্ডে, এই যে সাউথের যে কনস্টেলেশনটা হবে যেটার মধ্যে আমরা আছি, সেটার লিডার হবে চায়না। আর একটা কনস্টেলেশন হবে রাশিয়াকে ঘিরে, আর একটা কনস্টেলেশন হবে আপনার আমেরিকাকে ঘিরে। তো আমরা তো চায়নার ওই বলয়ের ভিতরে আর কি। তো সেখানে আপনার চীনের সঙ্গে বিশেষ করে আপনি আমাদের মতো দেশে যেখানে ইকোনমির জন্য আমাদের বাজেটই ধরেন না, আমাদের যে কত লক্ষ লক্ষ কোটি আপনার বোধহয় 2.5 লক্ষ কোটি এরকম বোধহয় আপনার ডেফিসিট। তো এই টাকাটা তো একমাত্র চায়না ছাড়া কেউ দিতে পারবে না। ইনফ্রাস্ট্রাকচার তৈরি তো চায়না ছাড়া দিতে পারবে না, ট্রেডও চায়না ছাড়া দিতে পারবে না। আর এসব ব্যাপারে আমরা যখন ইন্ডিয়া চায়নার সঙ্গে যদি আমরা ডিল করি, তাহলে আপনার যে আমেরিকার খুব একটা অবজেকশন থাকবে সেরকম সিগন্যাল কিন্তু আমরা পাই নাই, যেটা আমি আগেও বলেছি আপনাকে। আর একটা জিনিস হলো, সেটা হলো যে আপনার ব্রিক্সের সদস্য হওয়াটা, যে কোনো আপনি বলেন যে কলিন সাহেব, এটা কিন্তু আমি ইন্ডিয়ান প্রেসে পড়েছি এই অ্যানালিসিসটা, যে উনি ওখানে গেছেন মানে পারসুয়েট করতে আমরা যেন ব্রিক্সে ঢুকতে পারি। কারণ ব্রিক্সে দেখেন, ব্রিক্সের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা হয়েছে, এটা কিন্তু তারা মেম্বার কান্ট্রিদেরকে কিন্তু আপনার বিভিন্ন ব্যাপারে তারা এখানে তাদের টাকা লোন দেয় এবং আপনার ইনভেস্টমেন্ট করে। যেরকম ইন্দোনেশিয়া এই যারা ওইটার সদস্য, তারা কিন্তু ওই ব্যাংক থেকে এখন নিয়ে নেওয়া শুরু করছে। আর দেখেন পেট্রো ডলার, যেটার দ্বারা আমেরিকা তার সাম্রাজ্যবাদ 73 থেকে শুরু হয়েছিল। সাম্রাজ্যবাদ কোটা ডান সাম্রাজ্যবাদ তো ইন্ডিয়ারও আছে, সব বড় দেশই সাম্রাজ্যবাদ করে। তো যাই হোক, হুইচ ইজ নট গুড, আই ডিসএগ্রি। এটা কোনো ইন্টারন্যাশনাল সিস্টেমের মধ্যে এটা খাপ খায় না। সব স্টেট সমান, আবার একজনের আর একজনের উপর মোড়লি করছে। তো এখন আপনার যে জিনিসটা এসেছে সেটা হলো যে আপনার এই যে পেট্রো ডলারের ডমিনেন্সটা কমাতে চাচ্ছে ব্রিক্সের যারা সদস্য, যার মধ্যে কিন্তু ইন্ডিয়াও আছে। দেখেন ইন্ডিয়া কিন্তু সবখানে আছে। এই যে আমাদের মাল্টি আপনার অর্গানাইজেশনগুলির মধ্যে যে আপনি মেম্বারশিপ করবেন, এটা কিন্তু আপনার একটা রিজিওনালি একটা ডিপ্লোমেসির জন্য আপনার একটা বড় আপনার লিভারেজ থাকে, যে আমি ডিপ্লোম্যাটিক্যালি আমি তখন অনেক বেশি স্ট্রং হই, কারণ আমি যে গ্রুপের সঙ্গে আছি তারা আমাকে সাপোর্ট দেবে। তো আপনার এই পেট্রো ডলারের ডমিনেন্সটা আমার মনে হয়, এগেন আই মে বি রং, কিন্তু আমি যত আমার তো ধরেন ওই অ্যানালিস্টরা যারা আমি ইন্টারনেটে পড়ি আর কি, আমেরিকান অ্যানালিস্ট বলেন, ইন্ডিয়ান অ্যানালিস্ট বলেন, আপনার পেট্রো ডলারের ডমিনেন্স কমে আসবে। তো অলরেডি আপনার ইরান তো আপনার তারা ওই যে চাইনিজ কারেন্সিতে তেল বিক্রি করছে। তো ব্রিক্স চেষ্টা করছে যে তারা একটা যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ওয়ান মনিটারি ইয়ের জন্য। The world is going to change. পোস্ট ওয়ার্ল্ড ওয়ার 2 পরে যে আপনার বিশ্ব ব্যবস্থা ছিল, সেই বিশ্ব ব্যবস্থাটা কিন্তু আমেরিকার ফলে ছিল। কারণ আমেরিকা যারা বুদ্ধিমান জাতি, তারা তো ভবিষ্যৎ দেখতে পারে। তারা দেখলো যে আমরা যখন যুদ্ধ শেষ হলো, কিন্তু এই যে সমস্ত দেশগুলি এদের উপর ডমিনেন্স টাকা দিল, তারা কতগুলি ইনস্টিটিউশন তৈরি করলো, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, হ্যান ত্যান, UN, হ্যান ত্যান, এই সমস্তগুলো, যেটা ইরানের ফরেন মিনিস্টার বলেছে এই যুদ্ধের সময়, যে ইন্টারন্যাশনাল লগুলি সব পশ্চিমাদের পক্ষে
এই ইন্টারন্যাশনাল লগুলি আমাদের জন্য না। এবং চায়নার যে ব্রিক্সের যে একটা ওয়ান অফ দি অবজেক্টিভস হলো যে তারা ইউনাইটেড নেশনকে ডেমোক্রেটিক করবে, মোর রিপ্রেজেন্টেটিভ ফ্রম দি সাউথ যাবে ওখানে, কানেক্টিভিটি করবে থ্রু রেল অ্যান্ড আপনার ইয়েতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। এই সবগুলির সঙ্গেই কিন্তু আমাদের স্বার্থ জড়িত আছে। এবং এই সমস্ত করলে পরে যে আমেরিকার খুব একটা অবজেকশন থাকবে এরকম সিগন্যাল আমরা পাই নাই। জি, সুতরাং চীন থেকে আমরা আশা করব যে প্রাইম মিনিস্টার চীনের সঙ্গে অনেক বেশি গভীর সম্পর্কর ফাউন্ডেশনটা অন্তত দিবেন। আর এতে ইন্ডিয়ার এত ওয়ারিড হওয়ার কিছু নাই, কারণ ইন্ডিয়া তো আপনার নিজেরাই ব্রিক্সে আছে, জি আপা। সবখানেই আছে, তারা ডিল করছে, তারা বড় পাওয়ার। তো আমরা ছোট পাওয়ার ঠিক আছে, কিন্তু আমাদেরও তো বাঁচার অধিকার আছে স্বাধীনভাবে। জি।